কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, মেধার ভিত্তিতে 93% নিয়োগ, পরিপত্র মঙ্গলবার। জনগণের জানমাল রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশ, গণভবনে 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ। শান্তিপূর্ণ কোটা আন্দোলনকে সহিংস করেছে বিএনপি জামায়াত, বিদেশি কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রী। অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ, রাজধানী সহ সারা দেশে সেনা টহল, বিভিন্ন স্থানে তল্লাশি। যত দ্রুত সম্ভব চালু হবে ইন্টারনেট সংযোগ, মেট্রো রেল চলাচলে অনিশ্চয়তা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, সহিংস সময়ে আত্মরক্ষার্থেও কঠোর হয় পুলিশ, দুর্বৃত্তদের গুলিতে নিহত হন অনেকে। কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে কোটা পদ্ধতি সংস্কার করে মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করেছেন। দ্রুত প্রজ্ঞাপন জারির নির্দেশ দিয়ে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের প্রতি শোক প্রকাশ করেন সর্বোচ্চ আদালত। শাকির আরজুর রিপোর্ট। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 10:30টার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হয়। কারফিউ চলাকালীন আপিল বিভাগে বিচার কাজ পরিচালনা দেশের ইতিহাসে এটাই প্রথম। কোটা নিয়ে মামলার শুনানিতে শেখ হাসান আরিফ সহ 9 জন সিনিয়র আইনজীবী অ্যামিকাস কিউরি হিসেবে মত দেন। 9 জনের মধ্যে কোটা সংস্কারের পক্ষে একজন বাতিলের পক্ষে, 2 জন সরকারের এখতিয়ারের বিষয় বলে মত দেন। রিট চলতে পারে না বলে আইনি পয়েন্টে যুক্তি তুলে ধরেন কয়েকজন। কোটার পক্ষের আইনজীবী কিছুটা সংস্কার করে বহাল রাখার পক্ষে মত দেন। এদিকে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের রায়কে স্ববিরোধী বলে আইনি যুক্তি তুলে ধরেন। হাইকোর্টের পুরো রায় বাতিল চান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। শুনানি শেষে আদালত সংক্ষিপ্ত আদেশে হাইকোর্টের রায়কে বাতিল করে দেন। হাইকোর্টের দেওয়া আদেশটি বাতিল ঘোষণা করেন। 104-এ আমাদের সুপ্রিম কোর্টের কমপ্লিট জাস্টিস করার ক্ষমতা আছে, অর্থাৎ আইনের বাইরেও যে ওনারা কিছু বলতে পারেন, সেটা ন্যায় বিচারের স্বার্থে। মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ ওদের জন্য হচ্ছে 1 ভাগ। এইটা সিদ্ধান্তটা প্রজ্ঞাপন অথবা এটা জারি করে কার্যকর করতে হবে। সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল ক্ষেত্রে এই রায়টি প্রযোজ্য হবে। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। হাইকোর্টের জাজমেন্টে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদেরকে ব্যাকওয়ার্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল, কিন্তু অ্যাপিলেট ডিভিশন মনে করে বা আমরা সাবমিশন করেছি যে মুক্তিযোদ্ধারা আমাদের জাতির সূর্য সন্তান, তারা আমাদের গৌরব, তাদেরকে কখনোই ব্যাকওয়ার্ড হিসেবে চিহ্নিত করা যাবে না, তারা ফরওয়ার্ড থাকবে সবসময়, তাদের সম্মানার্থে এই কোটা দেওয়া হয়েছে। এ রায় অবিলম্বে গ্যাজেট করার নির্দেশ দেন আপিল বিভাগ। তবে সরকার চাইলে কোটা সংস্কার বাতিল বা সংশোধন করতে পারবে। প্রত্যেকটা মৃত্যুর ঘটনা নিরূপণ করে কারা দোষী আছে সেইটা উনি নিরূপণ করবেন, নিরূপণ করে একটা রিপোর্ট যথাসময়ে সাবমিট করবেন বলে আদালত আশা প্রকাশ করে তদন্ত কাজে সরকারকে সহযোগিতা করার জন্য অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছে। রায়ের অংশ ঘোষণা করার আগে প্রধান বিচারপতি আন্দোলনরত নিহত শিক্ষার্থীদের প্রতি শোক প্রকাশ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর প্রতি জাতি কৃতজ্ঞ, তাদের প্রতি সম্মান জানানো কর্তব্য। আপিল বিভাগ তার রায়ের পর্যবেক্ষণে বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যতে তারাই ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিচারক হবেন। তাই দ্রুত সরকারকে আহ্বান জানান শিক্ষা পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে কোটা নিয়ে মামলার শুনানিতে শেখ হাসান আরিফ সহ 9 জন সিনিয়র আইনজীবী অ্যামিকাস কিউরি হিসেবে মত দেন। 9 জনের মধ্যে কোটা সংস্কারের পক্ষে একজন বাতিলের পক্ষে 2 জন সরকারের এখতিয়ারের বিষয় বলে মত দেন। কয়েকজন রিট চলতে পারে না বলে আইনি যুক্তি তুলে ধরেন। যারা আন্দোলন করছিল তারা কিন্তু কখনোই বলেনি যে কোটা সিস্টেমকে একেবারে অ্যাবলিশ করে দেওয়া হোক। তারা কিন্তু সবাই সংস্কার চেয়েছে। কোর্টও আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমরা সংস্কার চাই কি চাই না। আমরা বলেছিলাম সংস্কার চাওয়া বা না চাওয়া এটা সরকারের এখতিয়ার। আমাদের দেশে কিন্তু রাজতন্ত্র নেই, জমিদার প্রথা আমরা তুলে দিয়েছি। সেই জন্য এই প্রপোজাল যেটা দেয়া হচ্ছিল এটা আমাদের রিপাবলিকান ক্যারেক্টারের সঙ্গে সাংঘর্ষিক। হাইকোর্টে যারা এসেছিলেন প্রথমে নাম ছিল, তারপরে মুক্তিযুদ্ধের সন্তান ও প্রজন্ম লেখা হয়েছে এবং তারা এসছে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে। আমার জানা মতে বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে কোনো রিট পিটিশন বা কোনো মামলা চলে না, এটা আমেরিকায় হয়। 4 ধারায় যে কথা বলা আছে সংবিধানে যে অনগ্রসর ব্যক্তিদের বিষয়ে সরকার বিবেচনা করবেন, কিন্তু এই ক্ষেত্রে সেটা বিবেচনা করা হয় নাই। কাজেই এটা সংবিধানের যে জাজমেন্টটি হয়েছে সেটা সংবিধানের ভায়োলেশন। কাজেই এই জাজমেন্টটি টিকতে পারে না। এদিকে আপিল বিভাগের রায় পরবর্তী সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন এই সংক্রান্ত পরিপত্র জারি হতে পারে মঙ্গলবারের মধ্যে। একই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। মাহতাব মিনহাজের প্রতিবেদন। সরকারি চাকুরিতে কোটা সংক্রান্ত আপিল বিভাগের রায়কে সাধুবাদ জানিয়ে আইনমন্ত্রীর সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাও ছিলেন এ সময়। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন মঙ্গলবারের মধ্যে আপিল বিভাগের রায় মোতাবেক পরিপত্র জারি হতে পারে। আমরা মনে করি যে আপিল বিভাগের এই রায়টা অত্যন্ত বিচক্ষণ একটা রায় হয়েছে। আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী যেই 93% মেধা, মুক্তিযোদ্ধাদের জন্য 5%, প্রতিবন্ধীদের জন্য 1% এবং নৃগোষ্ঠীর জন্য যে 1%, এই 100%-এর যেই নির্দেশ সেটার ব্যাপারে পরিপত্র জারি আমরা যথাসম্ভব শীঘ্রই করব। এই রায় অনুসারে ভবিষ্যতে নারী কোটা সহ আর কোনো কিছু বর্ধিত করা যাবে না, তবে প্রয়োজনে সংস্কার করা যাবে বলে জানান আইনমন্ত্রী। ভবিষ্যতে যদি প্রয়োজনীয় হয় তাহলে পরে সেখানে সংস্কার করা যাবে। এটা তো তার মানে হচ্ছে সংস্কার করার ক্ষমতা থাকবে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন প্রতিষ্ঠানগুলো সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে, তবে এখন বিভিন্ন জায়গায় খুলে দেওয়ার পরিস্থিতি হয়েছে। আমরা পরিস্থিতিটা পর্যবেক্ষণ করে যখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারফিউ সংক্রান্ত যখন বিধিনিষেধ সমূহ শিথিল করা হবে, পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথাসময়ে সেটা খুলে দেওয়া হবে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী জানান শিক্ষার্থীদের দাবির সাথে সরকার শুরু থেকেই একমত ছিল, কিন্তু তাদের আন্দোলনে মিশে গিয়ে তালেবানি কায়েদায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে সন্ত্রাসীরা। জঙ্গিরা যেভাবে অ্যাটাক করে ঠিক ওই সিগনেচার আছে, ওই কাজগুলি তারা করছে। ছাত্রলীগের অনেক ছেলেকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে 15 জন ছেলেকে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। জনগণের জানমাল রক্ষায় সামরিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধানেরা সাক্ষাৎ করতে গেলে এই নির্দেশনা দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন নিরাপত্তা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানেরা। এ সময় মন্ত্রী পরিষদ সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার উপস্থিত ছিলেন। বিএনপি, জামায়াত সহ স্বাধীনতা বিরোধী ধর্মীয় উগ্রপন্থীরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোটা আন্দোলনে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালিয়ে সহিংস পরিস্থিতি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাষ্ট্রীয় ভবন যমুনায় কূটনীতিকদের সাথে বৈঠকে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। শিউলি শবনমের প্রতিবেদন। দেশের চলমান পরিস্থিতি তুলে ধরতে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিকের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘণ্টাব্যাপী এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা বিষয়ে উচ্চ আদালতে শুনানি চলা অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। সরকার শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানালেও বিএনপি, জামায়াত শিবির চক্র ওই আন্দোলনকে ভিন্ন খাতে নিতে দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ ও হত্যার মিশন চালায়।
including Shibir, led by BNP Jamaat. পররাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির জাতীয় ডাটা সেন্টার ধ্বংস করায় সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। Including key point installations like National Data Center and optical fiber causing nationwide internet connectivity disruption, National Television (BTV), Metro Rail, Elevated Expressway, the Bridge Authority Building, Bangladesh Road Transport Authority Building, apparently with an aim to destroy its data center and humanitarian infrastructure like DNCC Hospital. বিদেশি অতিথিদের ইন্টারনেট সেবা বঞ্চিত হওয়া ও সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক করতে কাজ করছে সরকার। We regret the disruption of the free movement and regular consular functions due to unavoidable circumstances. However, the ministry has arranged for the issuance of necessary passes by the Dhaka Metropolitan Police from today in favor of diplomatic missions for their essential movement during curfew. বৈঠকে বিদেশি বন্ধুদের বাংলাদেশের প্রতি অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। We hope our foreign friends and partners will appreciate. শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ বাস্তবায়নে মাঠে আছে সেনাবাহিনী। একই সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। টানা সহিংসতার পর স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি, জনমনে ফিরছে স্বস্তি। আরও জানাচ্ছেন দীপু শিকদার। চলমান কারফিউতে নগরীর বিভিন্ন প্রান্তে চলছে সেনাবাহিনীর কার্যক্রম। পয়েন্টে পয়েন্টে চলছে সেনা টহল, আবার কোথাও রয়েছে চেকপোস্ট। বাইরে বের হওয়া মানুষদের পড়তে হচ্ছে সেনা সদস্যদের প্রশ্নের মুখে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এদিকে মাঠে পুলিশ ছাড়াও বিজিবি এবং র্যাবের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। সব মিলে স্বস্তি ফিরতে শুরু করেছে উৎকণ্ঠা শহরে। আন্দোলন কিছু কমে গেছে, কিছু নিয়ে আমরা একদম দেশ একটু আপনার নিরাপদে আছে, শান্তি আছে, একটু সেনাবাহিনীও আছে এখানে। দোকানপাট বন্ধ, আমরা তো কাজ করি, দোকানপাট বন্ধ, এদিকে অসুবিধা, কিন্তু এমনি সব নিলিবিলি আছে, কোনো জয় ঝামেলা নাই, এদিক দিয়ে শান্তি আছে। রোববার দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত শিথিল থাকার পর পূর্ব ঘোষণা অনুযায়ী চলছে অনির্দিষ্টকালের কারফিউ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। যত দ্রুত সম্ভব টেলিযোগাযোগে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আন্তরিকভাবে চেষ্টা করছি যে কত দ্রুত আমাদের ইন্টারনেটের সংযোগটা পুনঃস্থাপন করা যায়, কত দ্রুত আমাদের টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সংযোগটাকে আমরা যাতে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি। তার জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ধৈর্যের সাথে সরকারকে সহযোগিতা করবেন এবং আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, যেন কোনোভাবেই বাংলাদেশকে এই সন্ত্রাসীরা অস্থিতিশীল করতে না পারে এবং আমাদের জানমালের ক্ষতি করতে না পারে। দুর্বৃত্তদের হামলায় রাজধানীর কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন লণ্ডভণ্ড। স্টেশন দুটি চালু হতে সময় লাগবে অন্তত 1 বছর। এছাড়া উত্তরা মতিঝিল রুটে মেট্রো চলাচল কবে নাগাদ চালু হবে তা এখনও নিশ্চিত নয়। স্টেশনে হামলার ঘটনায় কাফরুল ও মিরপুর থানায় 2টি মামলা হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। গত 1 বছর ধরে মানুষের যে উচ্ছ্বাস, ঘড়ির সময়ের সাথে তাল মিলিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর সেই স্বপ্নের মেট্রো রেল আজ লণ্ডভণ্ড। মিরপুর 10 স্টেশনে ভয়াবহ হামলা ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেলিকমিউনিকেশন, অটোমেটিক ফেয়ার কালেকশন ও টিকিট ভেন্ডিং মেশিন। নষ্ট হয়েছে স্বয়ংক্রিয় প্রবেশমুখ, মনিটর, সিসি ক্যামেরা ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। কাজীপাড়া স্টেশনের প্রবেশমুখ থেকে শুরু করে কনকোর্সের বেশিরভাগ স্থান জুড়ে নৃশংসতার চিহ্ন। শুধু ভাঙচুরি নয়, লুটপাট করা হয়েছে কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথি ও টিকিট সহ নানা কিছু। রোববার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক 2টি স্টেশন পরিদর্শন করে জানান, মেট্রো রেলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বিস্তারিত জানা সম্ভব হয়নি। যে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিগন্যালিং, সাইনেজ সিস্টেম, এই সব ধরনের
যারা বিশেষজ্ঞ আছেন এমআরটি লাইনে তাদেরকে নিয়ে এই কমিটিটা গঠন করা হয়েছে। আমরা তাদেরকে একটা 10 কার্য দিবসের একটা সময় আমরা দিয়েছি। এই 10 কার্য দিবসের ভিতরে এখানে যে ক্ষয়ক্ষতি আছে তার একটা বিবরণ প্রস্তুত করবে। এছাড়া উত্তরা মতিঝিল মেট্রো চলাচল স্বাভাবিক কবে হবে তা এখনও নিশ্চিত নয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমরা প্রত্যেকটা লাইন প্রত্যেকটা জিনিস কিন্তু এটাকে পরীক্ষা করতে হবে, না হলে কিন্তু যারা যাতায়াত করবেন তাদের জীবনের একটা বড় ঝুঁকি থেকে যাবে। যদি একটা সামান্য কাজের জন্য একটা বড় ঝুঁকিতে পড়ে যায় তাহলে আবার এটা একটা অনির্দিষ্টকালের জন্য একটা সম্পদে যাবে। কারফিউ পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই মেট্রো রেল চালুর উদ্যোগ নেওয়া হবে। পরিস্থিতি খুবই ভয়াবহ। এই স্টেশন আসলে কবে নাগাদ সংস্কার করে চালু করা যাবে তা এখন স্পষ্ট নয়। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছেন অন্ততপক্ষে 1 বছরের বেশি সময় লাগবে এবং যে যন্ত্রাংশ সেটা আনতেও যথেষ্ট সময় লাগবে বলে জানিয়েছে। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি জামাতের সন্ত্রাসীরা বিদ্যুৎ লাইনে আগুন দেয়ায় প্রিপেইড মিটারে সংযোগ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকল্প উপায়ে জরুরি লোনের পরিমাণ বাড়িয়ে গ্রাহককে বিদ্যুৎ সেবা দেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। সারা বাংলাদেশের যে প্রায় 6 থেকে 7 কোটি মানুষের এখন একটা দুর্দশার মধ্যে পড়ে গেছে, তারা বিদ্যুতের কানেকশনটা পাচ্ছে না। এটার জন্য দায়ী হলো এই বিএনপি এবং জামাতের এই সন্ত্রাসীরা। তারা আগুন দেওয়াতে এবং কেবল লাইন কেটে ফেলাতে এবং চিটাং থেকে যে কেবল আসছে সেটাও তারা কেটে ফেলছে। তাদের কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ ভুক্তভোগী। কোটা সংস্কার নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়েছেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। বারবার আমাদের প্রধানমন্ত্রী সহ সবাই বলেছিলেন আমাদের যারা কোটা আন্দোলনকারী নেতৃবৃন্দ যে একটু ধৈর্য ধরতে, যেহেতু হাইকোর্টের ভিতরে একটা অ্যাপিলেট ডিভিশনে মামলাটা চলছে, সুতরাং চলাকালীন অবস্থায় কোর্টের যেটা বিচারাধীন সেই অবস্থায় কিছু বলা সম্ভব না বলে ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছিল। যাই হোক, আজকে সেটার ফলাফল এসেছে এবং আমরা আশা করি এই ফলাফলের ভিত্তিতে আগামী দিনে সমস্ত জিনিস শুরু হয়ে যাবে। হাইকোর্ট যেটা রায় দিয়েছে অ্যাপিলেট ডিভিশন সংবিধানকে সমুন্নত রেখে, এটাকে আমরা স্বাগত জানাই। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে কোনো আন্দোলনেই টার্গেট হয় গণমাধ্যম। এবারও তার ব্যতিক্রম হয়নি। সংবাদ সংগ্রহের সময় আক্রান্ত হয় গণমাধ্যম, নিহত হন 2 জন সাংবাদিক, এছাড়া আহত হন অনেকে। আন্দোলনকারীরা ভাঙচুর করে বিভিন্ন সরকারি স্থাপনা, আগুন দেওয়া হয়েছে বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয়। এ বিষয়ে গণমাধ্যম সংশ্লিষ্টরা বললেন, কারো তাবেদারি নয়, গণমানুষের কথা তুলে ধরাই গণমাধ্যমের কাজ। মফিউর রহমানের রিপোর্ট। সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলা নতুন কিছু নয়। বিভিন্ন সময় গণমাধ্যম কর্মীরা আক্রান্ত হয়েছে দুর্বৃত্তের হাতে, নিহত হয়েছে অনেকে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক গণমাধ্যম কর্মী হামলার শিকার হয় 90-এর এরশাদ বিরোধী আন্দোলনে, এরপর হেফাজতের আন্দোলনে, এবার কোটা নিয়ে আন্দোলনে দেশবিরোধী অপশক্তির হামলার শিকার হয়েছেন গণমাধ্যম কর্মীরা। হামলা চালানো হয় সরকারি স্থাপনায়, বাদ যায়নি বাংলাদেশ টেলিভিশনও। গণমাধ্যম সংশ্লিষ্টরা বলছেন, দুর্বৃত্ত গোষ্ঠী নিজেদের মনমতো সংবাদ না পেলেই গণমাধ্যমের উপর হামলা করে। গণমাধ্যম কিন্তু সবসময় জনগণের কথা বলে। অধিকাংশ জনগণ যেটা চায়, যেটা প্রত্যাশা করে এবং যেটা তাদের আকাঙ্ক্ষা, এটাই গণমাধ্যমে প্রতিফলিত হয়। একটি সম্প্রদায় কি চায় বিচ্ছিন্নভাবে, তার চেয়ে অধিকাংশ মানুষের মতামত তাদের স্বার্থ এবং দেশের স্বার্থ। মানুষ বা প্রশাসন বা রাজনৈতিক দলগুলো মিডিয়ার কাছে তাদের পছন্দ মতো খবর আশা করে, পেতে চায়, কিন্তু সবসময় তো মিডিয়াকে সবাইকে খুশি করা সম্ভব হয় না। এটাই সাংবাদিকদের সবচাইতে বড় ভালনারেবল পয়েন্ট। এই কারণেই তারা ঝুঁকির মধ্যে থাকেন। এমন পরিস্থিতিতে গণমাধ্যমের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের। এর সাথে এমন অবস্থায় নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিশ্চিত করতে হবে বলেও মনে করেন তারা। অন্য কারো দিকে না তাকিয়ে, কারো আশায় না থেকে আমাদের নিজেদের নিরাপত্তার বিষয়টি প্রথমত যারা ফিল্ডে থাকেন তাদের, এবং তারপরে দ্বিতীয়ত তারা যে সমস্ত হাউসে আমরা কাজ করি সেই হাউসে। ফলে আমরা রাষ্ট্রের কাছে আশা করি গণমাধ্যমের নিরাপত্তা দেয়া তাদের দায়িত্ব, জনগণের দায়িত্ব এবং রাজনৈতিক শক্তিগুলোর দায়িত্ব। গণমাধ্যম যেহেতু গণমানুষের কথা বলে, তাই সাধারণ জনগণের উচিত গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা।
মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় মুখ থুবড়ে পড়েছে অনলাইন নির্ভর আর্থিক লেনদেন। কারফিউতে ব্যাংক বন্ধ, ফুরিয়ে যাচ্ছে এটিএম বুথগুলোর টাকাও। এমন পরিস্থিতিতে ইন্টারনেট সেবা দ্রুত চালু করার পাশাপাশি নিরাপত্তা নিয়েও নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মেহেদি হাসানের রিপোর্ট। ব্যাংকের সেবা পেতে এখন আর সশরীরে উপস্থিত হওয়া জরুরি নয়। ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে যে কেউ সারতে পারেন লেনদেন। ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন থেকে শুরু করে চলে কেনাকাটাও। সঙ্গে আছে বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যার মাধ্যমে শুধু লেনদেনই নয়, গ্যাস, পানি বা বিদ্যুতের বিলও পরিশোধ করা যায়। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসাব বলছে দেশে এখন 8,30,00,000 এমএফএস ব্যবহারকারী রয়েছেন। মোট আর্থিক লেনদেনের 50 থেকে 60% ইন্টারনেট সেবার উপর নির্ভরশীল। কিন্তু সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে অনলাইন নির্ভর লেনদেন। ইউএসএসডি বলে একটা চ্যানেল আছে, আপনারা জানেন, মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যে চ্যানেলটা দিয়ে ট্রানজ্যাকশন করা যায়, এটি দিয়ে আসলে শুরু হয়েছিল 2010 সালে এমএফএসের যাত্রা। পরে কয়েক বছর পরে এসে অ্যাপের উপরে আমরা ডিপেন্ডেন্ট হই এবং এখন আমাদের টোটাল ট্রানজ্যাকশনের একটা ভালো রকমের ট্রানজ্যাকশন হয় অ্যাপের উপর দিয়ে। যেহেতু ইন্টারনেটটা নাই এখন, সো আমরা আসলে মেজারও করতে পারছি না, আমাদের রিপোর্টগুলো জেনারেট করা সম্ভব হচ্ছে না যে ইম্প্যাক্টটা কতটা। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের কথা ভাবছে সরকার, যেখানে সব লেনদেন হবে ক্যাশলেস। এজন্য ইন্টারনেট সেবার নিরাপত্তা নিয়ে সরকারকে নতুন করে ভাবার পরামর্শ তাদের। ক্যাশলেস লেনদেনের বিষয়টা যেটা হচ্ছিল সেটা মোটামুটি স্মুথলি চলছিল আমাদের মতো দেশের পার্সপেক্টিভে, কিন্তু হঠাৎ করে যে দৈব দুর্বিপাকটা এসে পৌঁছলো এটা তো কেউ ভাবেনি কখনো। সুতরাং এইটির জন্য এই জাতীয় জিনিসেরও কিন্তু আমাদের একটা ব্যাকআপ থাকা উচিত, যাতে এই বিষয়গুলো হোঁচট না খায়। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, অনলাইন ব্যবস্থা ব্যাহত হওয়ায় গোটা অর্থনীতি হোঁচট খেয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাপও ইন্টারনেট সেবা চালু না হলে সম্ভব নয়। কোভিডের সময় কিন্তু এই ট্রানজ্যাকশনের কাজটা কিন্তু চলেছে, কারণ আপনার অনলাইন নেট কিন্তু চালু ছিল, কিন্তু এখন কিন্তু একবারে পুরোপুরিভাবে ভিতরে এবং বাইরে কোনো কাজেই এখন হচ্ছে না। সেদিক থেকে ব্যাপক একটা ক্ষতির মুখোমুখি কিন্তু বাংলাদেশ অর্থনীতি, এবং এটা কাটিয়ে উঠতে যে কত সময় লাগবে ঠিক আমি জানি না। ইন্টারনেট সেবা না থাকায় এখন এটিএম বুথগুলোর উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছে গ্রাহকরা। জরুরি ভিত্তিতে এটিএম বুথগুলোয় নগদ টাকা সরবরাহ না করা হলে মানবিক সংকট তৈরি হবে বলেও সতর্ক করেন বিশ্লেষকরা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে সামনে রেখে দেশব্যাপী পরিকল্পিতভাবে ধ্বংসলীলা চালিয়েছে বিএনপি জামাত। এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিকে নাশকতাকারীরা কেউ শিক্ষার্থী নয়, এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ। সহকর্মীদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার তাদের দেখতে যান পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরে হামলার সঙ্গে জড়িতদের নিয়ে কথা বলেন আইজিপি। থানা ফাঁড়ি, পুলিশ বক্স, পুলিশের গ্যারেজ, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর যানবাহন, রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি, সেতু ভবন, মেট্রো রেল স্টেশন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ভবন, সেখানে তারা আক্রমণ করেছে। শ্রম ভবনে আক্রমণ করেছে, বিসিএসআই এর ভবন, কারাগার। দেশের যাতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন তিনি। স্বাধীনতা বিরোধী একটি চক্র সরকারকে হটানোর জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা কাজ করছি। হামলা, নাশকতা ও চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুন অর রশিদ। নাশকতাকারী, সন্ত্রাসী, হামলাকারী যারা দুষ্কৃতকারী, এরা কিন্তু ছাত্র না। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে ছাত্ররা কিন্তু সুস্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা এই কর্মকাণ্ডের সাথে তারা জড়িত নয়। যে কোনো মূল্যে এই সন্ত্রাসীকে প্রতিহত করব। নাশকতাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে জানান তিনি। তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা।
আত্মরক্ষার্থে এবং জানমালের নিরাপত্তার জন্য কঠোর হচ্ছে পুলিশ, কিন্তু চলমান সহিংসতায় রাজধানীতে শুধু পুলিশের গুলিতেই প্রাণহানি হচ্ছে না, বরং দেশি বিদেশি অর্থায়নে কোটা আন্দোলনে অনুপ্রবেশ করা অস্ত্রধারী জামাত শিবির সহ প্রশিক্ষিত সন্ত্রাসীদের হাতেও মানুষ নিহত হচ্ছে। এমন তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এদিকে ঢাকা মেডিকেল কলেজে ফরেনসিক বিভাগের প্রধান জানিয়েছেন ৩৫ মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। তফসির হাসানের ক্যামেরায় দীপু শিকদারের আরও একটি রিপোর্ট। কোটা আন্দোলনের নামে ধারাবাহিকভাবে চালানো হয় ব্যাপক সহিংসতা। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে একের পর এক চালানো হয়েছে নাশকতা। দুর্বৃত্তদের দমাতে দফায় দফায় সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে। এসব ঘটনায় সাংবাদিক, পুলিশ আর সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলে নিহত হয়েছেন অনেকে, আবার গুরুতর জখম হয়ে চিকিৎসা নিতে আসা অনেকে হাসপাতালে মারা গেছেন। নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় এসব মরদেহ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান বলছেন, সুরতহাল শেষে এসব মরদেহ ময়নাতদন্ত হচ্ছে। কিছু কিছু বডি আছে যেগুলি মাস বিটিং বলি, বডির বিভিন্ন জায়গায় ইনজুরি ছিল, তারপর ব্লাড ট্রমা ছিল হেডে, এসব কারণে মারা গেছে। আবার কিছু কিছু বডি পাইছে আমরা বুলেট ইনজুরি, তার মধ্যে কিছু বুলেট ছিল, পিস্তল। গোয়েন্দা পুলিশ বলছে, দেশি বিদেশি উস্কানি এবং অর্থায়নে সহিংসতায় যুক্ত হয়েছে দেশ বিরোধী অপশক্তি। অনেকে অর্থ দিয়ে সহায়তা করছেন, অনেকে অস্ত্র দিয়ে সহায়তা করছেন, অনেকে খাবার পানি দিয়ে সহায়তা করছেন। এবং কারা অর্থ দিচ্ছেন, কারা খাবার দাবার সাপ্লাই দিচ্ছেন, কারা এগুলিতে ইন্ধন দিচ্ছেন, আমরা সবারই নাম্বার আমরা পেয়েছি। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারাও বলেছে বাহিরের ইন্ধন আছে, এবং তাদের যে কথোপকথন সেই কথোপকথনও আমরা পেয়েছি, তারা বাহির থেকে এখানে প্যাট্রোনাইজ করছে। এই গোয়েন্দা কর্মকর্তার দাবি, পুলিশ নয় বরং দুর্বৃত্তরাই মানুষ হত্যা করছে। সমস্ত জায়গাগুলিতে তারা আগুন লাগাচ্ছে এবং পুলিশ সদস্যদেরকে তারা মেরে হত্যা করছে, এরকম অবস্থায় তারা নিয়ে গেছে। আমরা সেক্ষেত্রে আমাদের কোনো পুলিশ সদস্য ইন্টেনশনালি কারোর উপর কিন্তু কোনো গুলিও বর্ষণ করছেন না এবং কাউকে মারপিটও করছেন না, কিন্তু আমরা আত্মরক্ষার্থে আমরা আমাদের অবস্থানগুলি ধরে রাখার চেষ্টা করছি। সাবোটাজ করার জন্য জামাত শিবিরের একটি চক্র পুলিশ সদস্য নাকে সাধারণ মানুষকে তারা হত্যা করেছে, আহত করেছে, এবং সেইগুলির আমরা এই অসংখ্য জামাত শিবির সদস্যের নামও পেয়েছি। প্রায় ৬০ থেকে ৭০ জনকে আমরা স্পট থেকে গ্রেপ্তারও করেছি। তবে এমন নাশকতাকারীদের ছাড় নয় বলে জানান তিনি। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, মেধার ভিত্তিতে ৯৩% নিয়োগ, পরিপত্র মঙ্গলবার। জনগণের জানমাল রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশ, গণভবনে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ। শান্তিপূর্ণ কোটা আন্দোলনকে সহিংস করেছে বিএনপি জামায়াত, বিদেশি কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রী। অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ, রাজধানী সহ সারা দেশে সেনা টহল, বিভিন্ন স্থানে তল্লাশি। যত দ্রুত সম্ভব চালু হবে ইন্টারনেট সংযোগ, মেট্রো রেল চলাচলে অনিশ্চয়তা। দর্শক, ২১-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সঙ্গেই থাকুন।